হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে 3 ডিসেম্বর। কালকে ওঙ্কারেশ্বর দেখার পর বলেছিলাম যে আমরা মান্ডুর দিকে যাচ্ছি, কিন্তু একটু অসুবিধার জন্য আমরা মান্ডুতে যাইনি। আমরা আজকে স্টে করেছি মহেশ্বরে, এই চৈতন্য হোটেলে। আর মান্ডুর যে হোটেল বুকিং ছিল তারাও কোঅপারেট করেছে, ফলে আমাদের কোনো অসুবিধা হয়নি। তো চৈতন্য হোটেলটা তোমার नाम কি? इसका नाम आपका नाम क्या है भैया? रक्षक पांडे इसका है। बहुत ही क्लीन है, बहुत ही साफ सफाई है, पूरा भेज है यहाँ पे। मतलब এখানে 400 কিলোমিটারের মধ্যে 600 কিলোমিটারের মধ্যে কোনো হ্যাঁ 600 মিটারের মধ্যে কোনো ননভেজের কোনো ব্যাপার নেই। এখানে হোটেলে বাইরে থেকে খেয়ে আসতে পারেন, কিন্তু এই হোটেলের ভেতরে ননভেজ নিয়ে আসাও যাবে না। ভেজ কিন্তু প্রচণ্ড পরিষ্কার আর যথেষ্ট ওয়েল মেনটেন একটা হোটেল, খুব কোঅপারেটিভ। খুব কোঅপারেটিভ। তো এখানে আসলে মহেশ্বরে আসলে ওই হোটেলের ডেসক্রিপশনে আমাদের ব্লগে দেওয়া থাকবে, তো এর সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। কোনো নাম্বার আমরা দিয়ে দেবো। এই এলাকাটাও খুব সুন্দর, চারিপাশে খাবার দাবার দোকান, ওষুধের দোকান সবই রয়েছে, কোনো প্রবলেম হবে না। চলুন এখনকার মতো সঙ্গে থাকুন। এখন আমরা যাচ্ছি এই মান্ডু আর মহেশ্বর কাছাকাছি জায়গাগুলো ঘুরতে, সঙ্গে থাকুন। টাটা। মহেশ্বরে আমাদের হোটেলের থেকে একদম 1 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যেই এই মহেশ্বর নর্মদা ঘাট। মহেশ্বরের এমপি ট্যুরিজমের যে রিসর্টটি, সেটিও এই নর্মদা নদীর ধারেই অবস্থিত। আপনারা চাইলে সেখানেও থাকতে পারেন। আজকে মান্ডু দর্শনের পূর্বে সকালটা শুরু হলো এই মহেশ্বরের অপরূপ সৌন্দর্য দিয়ে। হ্যালো, দেখতে পাচ্ছ এখন আমরা দাঁড়িয়ে আছি মহেশ্বরের নর্মদা ঘাটে। অসাধারণ সুন্দর, দারুণ সুন্দর একটা ভিউ। উপরে একটা দুর্গ আছে, এই দেখুন দুর্গ। দারুণ একটা পরিবেশ, খুব শান্তিপূর্ণ। কেমন এনজয় করছিস? দারুণ এনজয় করছি। আর ওখানে দেখুন মাছকে খাওয়াচ্ছে, আর ওখানে সমস্ত পাখিগুলো মাছ ধরার জন্য আসছে। মাছের একটা কি খাবার বিক্রি হচ্ছে, সেটা দিলে মাছগুলো আসছে, আর সেই সময় এই পাখিগুলো এসে এসে মাছগুলোকে ধরে নিচ্ছে। দূরে দেখুন একটা মন্দিরও আছে জলের মাঝখানটায়, বুঝছেন? অসাধারণ একটা পরিবেশ, খুবই সুন্দর। এটা মহেশ্বরের নর্মদা ঘাট। এখানে আসলে অবশ্যই এখানে আসবেন, খুবই সুন্দর। আর একজনের একটা পরিবারের সাথে আলাপ হয়েছে, মানে বাড়ির লোকজন কথা বলছে, বাড়ির লোকজন তারা নর্মদা পরিক্রমা করছে। ওনারা নর্মদা পরিক্রমা করছেন, ওনারা 4 জন এসছেন। এখন গল্প জুড়ে দিয়েছে আমাদের মা বাপিরা, সিনেমায় অনেকক্ষণ পরে, মানে অনেকদিন পর বাঙালিকে মনের সুখে গল্প করছে এখন। তো চলো, এরপর আমরা কোথায় যাব? এরপরে আমরা যাব পান্ডুর দিকে প্রবেশ করবো হয়তো। রূপমতি মহল, জাহাজমহল এসব দেখবো এখন। তো চলো, সঙ্গে থাকো। মহেশ্বরে নর্মদা ঘাট দর্শনের পর আমরা এখন চলেছি মান্ডুর পথে। মান্ডুর প্রথম উল্লেখ পাওয়া যায় সংস্কৃত শিলালিপি মণ্ডপ দুর্গাতে। মান্ডু শহরটি ধর ডিস্ট্রিক্টে অবস্থিত। মান্ডুতে আমরা প্রথম এলাম আশরাফি মহলে। আশরাফি মহলটি নির্মাণ করেছিলেন হোসেন শাহ। এটি 14শ শতাব্দীতে নির্মিত হয়েছিল। মান্ডু বাস স্ট্যান্ড থেকে এই আশরাফি মহলের ডিস্টেন্স হলো 500 মিটার মতো। এই আশরাফি মহলটি জামা মসজিদের ঠিক অপোজিটে অবস্থিত। এই আশরাফি মহলকে দ্য প্যালেস অফ দ্য গোল্ড কয়েনও বলা হয়ে থাকে। আশরাফি মহল আসলে একটি মাদ্রাসা ছিল, যেখানে লম্বা লম্বা করিডোর ছিল এবং ছোট ছোট ঘর ছিল পড়ানোর জন্য। এটি একটি চতুষ্কোণ মিনার। এই মহলের অপোজিটে দেখা যাচ্ছে জামি মসজিদ, যেটি নির্মাণ শুরু করেছিলেন হোসেন শাহ এবং শেষ করেছিলেন মেহমুদ খলজি আনুমানিক 1454 সালে। এরপর আমরা এসে পৌঁছালাম সেই ইতিহাসখ্যাত রূপমতি মহলে। রূপমতি মহলের প্রবেশ মূল্য ভারতীয়দের ক্ষেত্রে 25 টাকা,
আর 15 বছর বয়সের নিচের মানুষের ক্ষেত্রে এটি বিনামূল্যে প্রবেশ। যদিও বিদেশিদের ক্ষেত্রে এই প্রবেশ মূল্য 250 থেকে 300 টাকা। সুলতান বাজবাহাদুর তার রানী রূপমতির জন্য এই মহলটি নির্মাণ করেছিলেন। পাহাড়ে অনেক উচ্চতায় অবস্থিত এই রূপমতি মহলটির সৌন্দর্য জাস্ট মুখে বর্ণনা করা যায় না, অসাধারণ। এত উচ্চতায় অবস্থান করার জন্য যাদের পায়ে বা কোমরে সমস্যা হয়েছেন, যারা উঠবেন না ভাবছেন, তারা কিন্তু একদম সেটা করবেন না, তাহলে খুব মিস করে যাবেন। কারণ এখানে হুইল চেয়ারেরও ব্যবস্থা রয়েছে, তো আপনারা এখানে অবশ্যই আসবেন। হ্যালো বন্ধুরা, আমরা Hi. এসে গেছি রানী রূপমতি মহলে, যেটা মান্ডুতে আছে, আমাদের হোশাঙ্গাবাদ জেলার মান্ডুতে রানী রূপমতি মহল। তো রানী রূপমতি মহল বলতে গেলেই আরেকজনের নামও চলে আসে, সেটা হলেন বাজবাহাদুর, ওনার স্বামী। তো গল্প এরকম শোনা যায় যে রানী রূপমতি ছিলেন অভূতপূর্ব সুন্দরী, আর তার গলার আওয়াজ ছিল খুব সুন্দর। তো বাজবাহাদুর তার গলা শুনে মোহিত হয়েছিলেন এবং তাকে বিবাহ প্রস্তাব দেন। তো রানী রূপমতির শর্ত ছিল তাকে এমন একটা জায়গায় বসবাস করাতে হবে যেখান থেকে তিনি নর্মদা মাতাকে দর্শন করতে পারেন। তো এই এত উঁচুতে রানী রূপমতি মহলে রানীর জন্য বসবাস তৈরি করেন। এবার চারিপাশটা অসাধারণ সুন্দর, তার একটু দেখিয়ে নি। অসাধারণ সুন্দর, মানে ভাবাই যায় না এত উঁচুতে আর এত সুন্দর মহল, ভীষণ সুন্দর। এতটাই সুন্দর। তো আরেকটাও ইতিহাস শোনা যায় যে এখানে সেই সময়টা ছিল 1561, এই সময় আমাদের এখানে মুঘলদের শাসনকাল। তো মুঘল এম্পায়ারে তখন ছিলেন আকবর। তো আকবর 1561 সালে ওনার যে সেনাপতি ছিলেন আদম খান, উনি আবার ওনার পালিত মাতা মহামাঙ্গার পুত্র আর কি, তো ওনাকে পাঠিয়েছিলেন এখানে মান্ডু আক্রমণ করার জন্য। তো বাজবাহাদুর ওখানে পরাজিত হয়েছিলেন, আদম খাঁ জিতেছিলেন। আর আদম খাঁ তখন রূপমতির রূপেও খুব আকৃষ্ট হয়েছিলেন। তো পরাজিত হওয়ার কথা শুনে যাতে মোগলদের হাতে না আসেন, তাই জন্য রূপমতি বিষ খেয়ে আত্মহত্যা করেছিলেন। তো এই ঘটনার পর আকবর আদম খাঁকে ডেকে নেন এবং পীর মোহাম্মদকে এখানে পাঠান। তো এই সময় তো পরাজিত হয়েছিলেন, তখনও বাহাদুর শাহ ধরা পড়েননি। আবার 1562 সালে আবার আকবর পাঠিয়েছিলেন আবদুল্লাহ খানকে। তো সেই সময়ও বাজবাহাদুর পরাজিত হয়েছিলেন, কিন্তু তখনও উনি পালিয়েই বেড়াচ্ছিলেন। 1570 সালে উনি ফাইনালি আকবরের কাছে ধরা দেন আর ওনারই সার্ভিসে যোগ দেন, মানে আকবরের এতেই যোগ দেন। তো এটাই একটা রূপমতি মহলের হিস্ট্রি। আর হিস্ট্রি ছাড়াও তো সৌন্দর্যটা তো দেখলেনই, আশপাশটা তো ভীষণই সুন্দর। তো চলুন এরপরে আমরা কি বাজবাহাদুর মহল যাব নাকি? হ্যাঁ, তো এরপর আমরা বাজবাহাদুর মহল যাব, তো সঙ্গে থাকুন, ভীষণই সুন্দর, চলুন সঙ্গে থাকুন। এই মান্ডু শহরটি বিন্ধ্য পর্বতে প্রায় 2000 ফিট উচ্চতায় অবস্থিত। আগে এই মান্ডু শহরকে ঘিরে প্রায় 45 কিলোমিটারের দেওয়াল ছিল, যেটির প্রায় 12টি গেটওয়ে ছিল। মালবা রাজা পারমারদের দুর্গ রাজধানী ছিল এই মান্ডু শহরটি। পরে ত্রয়োদশ শতাব্দীতে মালবা সুলতানরা এর নাম দেন শাহাদিয়াবাদ, যেটির অর্থ হলো সিটি অফ জয়, মানে আনন্দের শহর। মান্ডু শহরের কাছাকাছি কোনো এয়ারপোর্ট নেই। এর নিয়ারেস্ট এয়ারপোর্ট হলো দেবী অহল্যাবাই হোলকার এয়ারপোর্ট, যেটি ইন্দোরে অবস্থিত। আর নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো রতলাম জাংশন। আমরা মহেশ্বর দর্শনের পর মান্ডু এসেছিলাম গাড়িতে করে, কিন্তু আপনারা ইন্দোর হয়েও মান্ডু আসতে পারেন। মান্ডু দর্শনে সবথেকে উপযুক্ত সময় হলো অক্টোবর থেকে মার্চের মধ্যে। এই সময় খুব বেশি গরম বা খুব বেশি ঠান্ডা কোনোটাই থাকে না। রূপমতি মহল দর্শন করিয়ে বেরিয়েই বাইরে দেখলাম যে এখানে কলার পাঁপড় ভাজা হচ্ছে। কলার পাঁপড় আমি সাউথ ইন্ডিয়াতে আগেও খেয়েছি, তবে সেটি গোল গোল করে কাটা। এখানে দেখুন একদম অন্যরকম স্টাইলে কাটছে, খেতেও ছিল ভীষণ সুন্দর। তাছাড়া এখানে চালের পাঁপড়ও পাওয়া যাচ্ছিল, আবার সাবুর পাঁপড়ও পাওয়া যাচ্ছিল।
তো আমরা এখান থেকে চালের পাঁপড় নিয়েছিলাম আর এই কলার পাঁপড় নিয়েছিলাম। রূপমতি মহল দর্শনের পর আমাদের পরবর্তী গন্তব্য হলো বাজবাহাদুর মহল। বাজবাহাদুর ও রানী রূপমতির ভালোবাসার কাহিনীর জন্য এই মান্ডুকে প্রেমের শহর বলা হয়ে থাকলেও এর অসাধারণ রূপের জন্য আমরাই এর প্রেমে পড়ে যাচ্ছিলাম। বাজবাহাদুর মহলটি মান্ডু বাসস্ট্যান্ড থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত। এই মহলটি পাহাড়ের কোলে রেবাকুণ্ডের পূর্ব দিকে অবস্থিত। বাজবাহাদুর মহলের প্রবেশ মূল্য রূপমতি মহলের মতো 25 টাকা, আর বিদেশিদের ক্ষেত্রে এটি 250 থেকে 300 টাকা। বাজবাহাদুর ছিলেন মালবা শাসক সুজা খানের পুত্র। বাজবাহাদুর মহলটি নির্মাণ করেছিলেন মালবা শাসক নাসিরউদ্দিন শাহ খিলজি। পরবর্তীকালে বাজবাহাদুর এটির পুনঃসংস্করণ করেছিলেন। বাজবাহাদুর ছিলেন মালবার শেষ স্বাধীন সুলতান। বাজবাহাদুর নিজে মুসলিম শাসক হলেও ওনার হিন্দু ধর্মের প্রতি প্রচন্ড আকর্ষণ ছিল। বাজবাহাদুরের সময় মালবা সামরিক দিক দিয়ে খুব একটা শক্তিশালী ছিল না। বাজবাহাদুর মহলের মাঝখানে এই কুণ্ডটি অবস্থিত। এইখানে জল সরবরাহ হতো রেবাকুণ্ড থেকে, এবং রূপমতি মহলেও যে জল সরবরাহ হতো সেটিও রেবাকুণ্ড থেকেই করা হতো। 1555 থেকে 1561 সাল পর্যন্ত এই বাজবাহাদুরের সময়কালে বাজবাহাদুর মহলে বিচার সভাও বসত। এছাড়া নাচ গানের জন্য আলাদা কক্ষ তো ছিলই। বাজবাহাদুর মহলের চারিপাশটাও অসম্ভব সুন্দর। এর ছাদ থেকে রূপমতি মহলটা স্পষ্ট দেখতে পাওয়া যায়। তো বাজবাহাদুর আর রানী রূপমতির প্রেমের সাক্ষী থাকতে অবশ্যই আসতে হবে এই বাজবাহাদুর মহলে। হ্যালো হ্যালো বন্ধুরা, তো আমরা আছি জানোই প্রেমের শহর মান্ডুতে। এখন আছি আমরা বাজবাহাদুর মহলে। ওই যে দেখো দূরে আমাদের দূরে দেখা যাচ্ছে, দেখো রূপমতি মহল যেখানে এর আগে ছিলাম। তো বাজবাহাদুর রূপমতিকে মনে হয় এখান থেকে বসে বসে প্রেম করতে মনে হচ্ছে দূরে দেখে। অনেক দূর, কি করে যে করতে যাই না। যাই হোক, তো বাজবাহাদুর মহলটাও কিন্তু অসাধারণ সুন্দর, খুবই সুন্দর। একটু ঘুরে দেখা, দাঁড়াও একটু ঘুরে দেখা। এই দেখো কি সুন্দর। এদিকে আসছি, দাঁড়াও। সুন্দর দেখেছো? চলো পুরোটা দেখাই। এই দেখো এখান থেকে নিচটা দেখো, ওখানে আবার একটা এই যে আগেকার দিনের সুইমিং পুল মনে হয়। সুইমিং পুল না, এটা ছিল, এটা একটা ব্যাপার আছে। আগেকার দিনে মোগলদের সব জায়গাতেই দেখবি এরকম একটা জলের পাট রেখে রাখা থাকে, মানে এরকম একটা জলাধার মতো তাদের প্রাসাদের মাঝখানটা থাকতো। এর একটা কারণ থাকলো যে এই জলের মধ্যে থেকে যে হাওয়াগুলো পাস হতো তাতে ঠান্ডা থাকতো, পুরো মহলটা ঠান্ডা থাকতো। তো এইটার কারণেই সম্ভবত এরকম ভাবে রেখে দিত। তো দেখলে এটাও খুব সুন্দর। তো এখন আমরা এরপর কোথায় যাবো বল? এরপর আমরা যাব জাহাজ মহল। এরপর আমরা জাহাজ মহল যাব, চলো সঙ্গে থাকো। এই হলো রেবাকুণ্ড। বাজবাহাদুর মহল থেকে বেরিয়ে আমাদের পরবর্তী গন্তব্য হলো জাহাজ মহল। ফেরার পথ একটাই, যেখান থেকে আমরা এসেছিলাম সেই আশরফি মহল বা জামি মসজিদ, আমরা এখন সেদিক দিয়েই যাচ্ছি। সেই জামি মসজিদ ও আশরফি মহল ক্রস করেই আমাদেরকে যেতে হবে আমাদের পরবর্তী গন্তব্য জাহাজ মহল। মান্ডু শহরটিকে যতই দেখছি এর প্রেমে ততই পড়ে যাচ্ছি। অসম্ভব সুন্দর এই মান্ডু শহরটি। জাহাজ মহলের প্রবেশ মূল্য ভারতীয়দের জন্য হলো 5 টাকা আর বিদেশিদের জন্য হলো 100 টাকা। ভিডিও ক্যামেরা নিয়ে প্রবেশ করলে তার জন্য এক্সট্রা চার্জেস দিতে হয়। জাহাজ মহলটি নির্মিত হয়েছিল
পঞ্চদশ শতাব্দীতে। এটি নির্মাণ করেছিলেন সুলতান গিয়াসউদ্দিন খিলজি। সুলতান গিয়াসউদ্দিন খিলজির প্রায় 15,000 রানী ছিলেন। এই 15,000 রানীর জন্যই তিনি এই জাহাজমহল নির্মাণ করেছিলেন। বাইরের সাধারণ মানুষের সাথে এই রানীদের কোনো রকম যোগাযোগ ছিল না। এই জাহাজমহলের হারেমেই তাদের জীবন ছিল সীমাবদ্ধ। সমস্ত কিছু ঐশ্বর্য প্রাচুর্য সবই ছিল এই হারেমের মধ্যে। মহলের বাইরে যাওয়ার অধিকার তাদের ছিল না। এই মহলের দুই পাশে রয়েছে দুটি হ্রদ বা লেক। দুটি লেকের মাঝখানে এই মহলটিকে পুরো একটি ভাসমান জাহাজের মতো দেখতে লাগে, তাই এই বিশালকার মহলের নাম হলো জাহাজমহল। জাহাজমহলটির উচ্চতা হলো 121 মিটার আর চওড়ায় প্রায় 15.2 মিটার। মহলটি অনেক দূর পর্যন্ত বিস্তৃত। সম্পূর্ণ মহলটি যদি ভালোভাবে ঘুরে দেখতে চান 2.5 থেকে 3 ঘন্টা এমনিতেই লেগে যায়। আমাদের হাতে সময় কম ছিল, তাই আমরা পুরো মহলটি ঘুরে দেখতে পারিনি। এই যে সামনের মহলটি দেখছেন, এই বিশালকার মহল, এটাই শুধু দেখেছিলাম। পিছন দিকে দূরে ডান দিকে বা বাঁ দিকে যে ছোট ছোট মহলগুলি দেখা যাচ্ছে সেগুলি আমরা দেখতে পারিনি। আমরা এখন দাঁড়িয়ে আছি জাহাজমহলে। তো বিভৎস সুন্দর। এটাকে দেখলে মানে এত বড়, আর উঠলেও বাইরে থেকে দেখলেও অনেকটা জাহাজের মতো দেখতে মনে হয়। একটু দেখিয়ে দিই, দাঁড়া সাইডটা ঘুরে দেখিয়ে দিই একটু। হ্যাঁ, এত বড়, মানে পুরোপুরি জাহাজের অন্দরমহল বা জাহাজের আউটসাইডার এরকম দেখতে হয়। আর দুদিকে উঠলে বুঝতে পারবে দুদিকে বড় জলাশয় আর মাঝখানে এটা, তো জাহাজের মতো দেখতে, ওই জন্য এটার নাম জাহাজমহল। আনুমানিক, হ্যাঁ বল। গিয়াসউদ্দিন বানিয়েছিলেন তাই না? আনুমানিক গিয়াসউদ্দিন 1469 থেকে 1500-র মধ্যে এই মহলটি তৈরি করেছিলেন। তো উনি খুব শান্তি আর প্লেজার পছন্দ করতেন। তো বলা হয় যে উনি এই মানে খুব আরামদায়ক একটা জায়গা আর খুব সুন্দর নিরিবিলি একটা পরিবেশ এইখানটা। তো এই মহলটা তাদেরই, সেই গিয়াসউদ্দিন ওই কারণে এখানটা এই মহলটা বানিয়েছিলেন। অসম্ভব সুন্দর আর বিশাল বড় এরিয়া জুড়ে, মানে আমরা হয়তো পুরোটা কভারও করতে পারবো না। বিশাল বিশাল দেখা জানো যাচ্ছে, মানে মোটামুটি পুরোটা কভার করতে গেলে মনে হয় 4-5 ঘন্টা পেরিয়ে যাবে। তো আমাদের অত সময় নেই, আমরা আবার আজকেই ইন্দোর ফিরে যাব, তো ওই জন্য আর পুরোটা ঘুরছি না। তো যতটুকু ঘুরছি তোমাদের দেখাচ্ছি, চলো সঙ্গে থাকো। অসাধারণ সুন্দর এই জাহাজমহল দেখা আমাদের প্রায় শেষের পথে। আমাদের মতো বাইরের পর্যটক ছাড়াও এখানে লোকাল যে স্কুল ও কলেজগুলি আছে সেখান থেকেও এখানে এক্সকারশনে নিয়ে আসা হয়েছে। এটা কি করছে গো? এটা এই যে পুরানো দিনের যে বিল্ডিং গুলো আছে, হ্যাঁ, এগুলো কোথাও কোথাও রিপেয়ারিং এর দরকার হলে সেই রিপেয়ারিং এর জন্য মশলাটা এখানে মিক্সিং করছে। এখানে চুনা পাথর বা চুন, সুরকি এইসব দিয়ে এটাকে পেস্ট করছে। পেস্ট করে তারপরে এই মশলা দিয়ে যেখানে যেখানে বিল্ডিং পাথর খুলে যাচ্ছে সেগুলোকে রিপেয়ার করবে। এই একই পদ্ধতিতে এরকমভাবে এই গরুর এই ইয়ে দিয়ে আগে আখমারা কলে যেখানে গুড় তৈরি হতো, সেখানে মেশিনটার সঙ্গে এইভাবে ঘোরানো থাকতো, গরু দিয়ে ঘুরিয়ে আখ মারিয়ে সেখান থেকে গুড় তৈরি হতো। এবং যেমন গরুর ঘানি, মশলা আগেকার দিনে যে তেল বের করতো সর্ষের থেকে বা তিল থেকে, এরকম ঘানি থাকতো। ঘানিতে ওই গরু চারদিকে ঘুরিয়ে এ করতো। কোন সম্প্রদায় যারা ছিল তারা এই ঘানিতে তেল বের করতো। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে এসে একটা নতুন জিনিস দেখলাম, তাহলে চলো সঙ্গে থাকো। আমাদের জাহাজমহল দর্শন শেষ হয়ে গেছে। এরপর আমরা লাঞ্চ করব। লাঞ্চ করে যাব ইন্দোরের পথে। আমাদের মধ্যপ্রদেশ দর্শন একদম অন্তিম পর্যায়ে এসে ঠেকেছে। ইন্দোরই হলো আমাদের শেষ দর্শনীয় স্থান। আমরা এখন চলেছি ইন্ডিয়ার ক্লিনেস্ট সিটি ইন্দোরের পথে। আপনারা ভিডিওগুলো দেখছেন,
ভিডিওগুলো কেমন লাগছে আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন। কমেন্ট করলে বা লাইক করলে একটু উৎসাহ বাড়ে। আর আমাদের সাথে অবশ্যই থাকবেন। আর আমাদের চ্যানেল শিলভিস ট্রাভেল ব্লগসকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো দেখা হচ্ছে কালকে ইন্দোরে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওগুলো দেখতে থাকবেন। আজকের মতো টাটা।